সে অনেক অনেক দিন আগের কথা। পরীদের এক বড় সাম্রাজ্য ছিল, যার নাম হচ্ছে চাঁদপুরী সাম্রাজ্য। সুখ ও সমৃদ্ধিতে ভরপুর এই রাজ্যের রানী ছিলেন মায়াবী পরী। একদিন সকালবেলা মায়াবী পরী মন খারাপ করে তার দরবারে বসেছিলেন। এমন সময় সেখানে উজির নীলপরী প্রবেশ করল। রানীর মন খারাপ দেখে সে বলে উঠল, কি ব্যাপার মহামান্য রানী পরী, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? কোনো সমস্যা থাকলে আমাদের খুলে বলুন, আমরা সবাই মিলে সেটা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তেমন কোনো সমস্যা নয় নীলপরী, আসলে অনেকদিন ধরে পরীরাজ্যের ভেতরেই আছি, একঘেয়েমি লাগছে। অনেকদিন হলো পরীরাজ্যের বাহিরে কোথাও ঘুরতে যাইনি। মেয়েটাও বারবার বাহানা করছে, তাই ভাবছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায়। মহামান্য রানী, আপনি যদি অভয় দেন তাহলে আমি একটা কথা বলতে চাই। কোনো সমস্যা নেই নীলপরী, বলো তুমি কি বলতে চাও। রাজকন্যা লালপরী পৃথিবীতে ঘুরতে যেতে অনেক পছন্দ করে, তাই আপনি তাকে নিয়ে একবার পৃথিবী থেকে ঘুরে আসতে পারেন। তুমি ঠিক বলেছ নীলপরী, আমি তাহলে কয়েকদিনের জন্য পৃথিবী থেকে ঘুরে আসি রাজকন্যাকে সাথে নিয়ে। কাল সকালেই আমি রওনা করব। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি রাজ্যের সবকিছু দেখভাল করবে। ঠিক আছে মহামান্য রানী, আপনি রাজ্যের কোনো বিষয় নিয়ে চিন্তিত হবেন না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে। পরদিন সকালবেলা মায়াবী পরী রাজ্যের সকল পরীদের কাছে বিদায় নিয়ে তার রাজকন্যা লালপরীকে নিয়ে পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে রওনা করল। পরী রানী তার মেয়েকে নিয়ে পৃথিবীতে পৌঁছে পাহাড় ঘেরা এক পুকুর পাড়ে নামল। মা দেখো, এখানে কত সুন্দর পুকুর। পুকুরে গোসল করতে আমার ভীষণ ভালো লাগে। চলো না, আমরা পুকুরে গোসল করে আসি। পুকুরের চারপাশটা মোটামুটি জনমানব শূন্য হওয়ায় পরী রানী তার রাজকন্যার কথায় রাজি হয়ে পুকুরে নামলেন গোসল করতে। এদিকে পুকুরের পাশেই ছিল একটি গ্রাম। সেই গ্রামে ছিল এক রাখাল বালক, তার নাম সুমন। যাই, পুকুরের পানি দিয়ে একটু গলাটা ভিজিয়ে আসি, অনেক তেষ্টা পেয়েছে আমার। সে পুকুরের কাছাকাছি আসতেই অপরিচিত দুজন সুন্দরী রমণীকে গোসল করতে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার, এত সুন্দরী রমণী এখানে কোথা থেকে এলো? আমার তো মনে হচ্ছে এনারা মানুষ না, এত সুন্দর তো শুধু পরীরাই হতে পারে। পরী রানী ও তার রাজকন্যা তাদের পাখাগুলো খুলে গাছের আড়ালে লুকিয়ে রেখে পুকুরে গোসল করতে নেমেছিল। এখন ওখানে যাওয়াটা ঠিক হবে না, তাদের গোসল শেষ হয়ে যাক, তারপর না হয় যে তাদের সাথে কথা বলবো এবং পানি পান করে আসবো। পরী রানী ও রাজকন্যা গোসল শেষ করে নদীর ঘাটে এসে বসল। তখন রাখাল বালক সুমন তাদের দিকে ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। পরী রানী ও রাজকন্যা বুঝতেও পারেনি তাদেরকেও দেখে ফেলেছে। কারা আপনারা? আপনাদের তো আগে কখনো ওইদিকে দেখিনি। আমি পরীরাজ্যের দীপ্তিপুরীর রানী আর ও আমার রাজকন্যা। এই এলাকাটা তো জনমানব শূন্য, তুমি এখানে কোত্থেকে এলে বাছা? আমি সুমন, অনেক পিপাসা পেয়েছিল, পানি পান করার জন্য পুকুর ঘাটে আসতে নিয়েছি, ঠিক তখনই আপনাদের দেখতে পেলাম। আমরা অল্প কিছু দিনের জন্য পৃথিবীতে ঘুরতে এসেছি। অনুগ্রহ করে তুমি আমাদের পরিচয় কাউকে বলো না, তাহলে মানুষ আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। সে নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা চাইলে অতিথি হিসেবে আমার বাড়িতেই থাকতে পারেন। আপনাদের যে কদিন ইচ্ছে পৃথিবীতে ঘুরে তারপর নিজের রাজ্যে ফিরে যাবেন। বাড়িতে আর কে কে আছেন তোমার? আমি আর আমার মা, এছাড়া আমাদের বাড়িতে আর তেমন কেউ নেই। আপনাদেরকে নিয়ে গেলে মা অনেক খুশি হবেন। যাওয়ার পথে একটা বড় বট গাছ পড়ে। সেখানে সেই গাছের নিচে বসা অবস্থায় একজন সাধু বাবা তাদের সামনে হাজির হয়ে তাদেরকে ডাক দিলেন। এই বাচ্চারা, তোমরা কোথায় যাচ্ছ? একটু এদিকে এসো। আমি সুমন, পাশের গ্রামেই থাকি। ওনারা আমাদের অতিথি, শহর থেকে বেড়াতে এসেছেন আমাদের বাড়িতে। বাবা সুমন, তোমার কিছু বলতে হবে না। তুমি কে তাও আমি জানি, ওরা দুইজন কে সেটাও আমি জানি। কি বলছেন সাধু বাবা? আপনি আমাদের পরিচয় জানেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি তোমাদের চিনি। তুমি হচ্ছ দীপ্তপুরী পরীরাজ্যের রানী, আর সে তোমার রাজকন্যা লালপরী। কিন্তু তোমায় দ্রুত তোমার রাজ্যে ফিরে যেতে হবে। চাঁদপুরী সাম্রাজ্যের মহারানী শুভ্রপরী খুব তাড়াতাড়ি
তোমার রাজ্য ভ্রমণে আসবেন। আপনি কি বলছেন এসব সাধু বাবা? আপনি কি করে জানলেন এত কিছু? আমি এমন অনেক কিছুই জানি। কেউ যাতে বিপদে না পড়ে সেটা নিশ্চিত করাই আমার কাজ। সময় থাকতেই তুমি দ্রুত তোমার রাজ্যে ফিরে যাও। তুমি উপস্থিত না থাকলে তোমার রাজ্যের পরীরা বিপদের মুখোমুখি হতে পারে। নিজের রাজ্যকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আমার রাজ্য এবং রাজ্যের সকল পরীদের আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করেছেন। মায়াবী পরীর সাথে কথোপকথন শেষ হতেই সাধু বাবা অদৃশ্য হয়ে গেলেন। মায়াবী পরী তখন রাজকন্যা লালপরীকে বলল, মা লালপরী, আমাদের পৃথিবী ভ্রমণ এখানেই সমাপ্ত করতে হবে। চাঁদপুরী সাম্রাজ্যের মহারানী শুভ্রপরী আমাদের রাজ্য ভ্রমণে আসবেন। সেখানে আমাদের সবাইকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তা না হলে আমাদের রাজ্য ও আমরা সবাই বিপদের মুখে পড়ে যাব। মা, আমি পৃথিবী দেখতে এসেছি। কয়েকটা দিন ইচ্ছে মতো খেলতেও বেড়াতে চাই। এভাবে ফিরে যেতে আমার মন চাইছে না। তুমি বরং চলে যাও। আমি এই রাখাল বালকের বাড়িতেই কয়েকদিন কাটিয়ে দেব। তারপর তুমি এসে আমাকে নিয়ে যাবে। রানীপরী অনেকবার বোঝানোর পরেও তার কথা না শুনে সুমনের সাথে তার বাড়ির দিকে রওনা করল। নিরুপায় হয়ে মায়াবী পরী দ্রুত তার রাজ্যে ফিরে গেলেন। তাকে এত দ্রুত ফিরতে দেখে নীলপরী এগিয়ে এসে অভ্যর্থনা জানালো। মহামান্য রানী, আপনি এভাবে তড়িঘড়ি করে ফিরে আসলেন। আর রাজকন্যা তো দেখছি না, সে কোথায়? আর বলো না নীলপরী, রাজকন্যা পৃথিবী ভ্রমণ শেষ না করে কোনোভাবেই ফিরবে না। সে জিদ করে থেকে গেছে তার বন্ধু রাখাল বালকের বাড়িতে। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ কি? আমাদের হাতে বেশি সময় নেই। মহারানী শুভ্রপরী আমাদের রাজ্য ভ্রমণে আসবেন যে কোনো সময়। আমি সেই খবর পেয়ে ছুটে এসেছি। সে তো আমাদের জন্য অনেক বড় খবর। মহারানী ভ্রমণে আসছেন, তাহলে আপনি আজ্ঞা দিলে আমি রাজ্যকে তার ভ্রমণ উপলক্ষে পুরো রাজ্য সজ্জিত করার ব্যবস্থা করি। ঠিক আছে নীলপরী, তুমি তোমার সাধ্যমতো প্রস্তুতি নাও, যাতে কোথাও কোনো কিছুর কমতি না হয়। নীলপরী দ্রুত পায়ে তার কাজ সম্পন্ন করতে বের হয়ে গেলেন। এদিকে সুমন লালপরীকে নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছে তার বাসায়। বাসায় ঢুকে এসে চিৎকার করে মাকে ডাক দিয়ে বলল, মা, দেখে যাও কাকে নিয়ে এসেছি। মা, এ হচ্ছে আমার বন্ধু দীপ্তিপুরী পরিরাজ্যের রাজকন্যা লালপরী। সে পৃথিবীতে বেড়াতে এসেছে। আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়েছে। সে কয়েকদিন আমাদের বাড়িতেই থাকবে। বাবা সুমন, সেটা না হয় বুঝলাম, কিন্তু সে যে লালপরী, এটা যদি ওর গ্রামের লোকেরা জানতে পারে, তাহলে তো অনেকেই তার ক্ষতি করার চেষ্টা করবে। সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা। আর গ্রামের কেউ জিজ্ঞেস করলে আমি বলবো সে আমার মামাতো বোন শহর থেকে বেড়াতে এসেছে। ঠিক আছে বাবা, তোরা সাবধানে থাকিস। দেখিস মেয়েটার যেন কোনো ধরনের বিপদ না হয়। ওদিকে দীপ্তিপুরী পরিরাজ্য ভ্রমণ করতে এসেছেন মহারানী শুভ্রপরী। রাজ্যের রানী ও অন্যান্য সকল পরী তাকে অভ্যর্থনা জানালো। দীপ্তিপুরী পরিরাজ্যে আপনাকে স্বাগতম মহারানী শুভ্রপরী। আপনার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। আমিও অত্যন্ত আনন্দিত তোমার রাজ্য ভ্রমণে আসতে পেরে। চলো তোমার রাজ্যটা একটু ঘুরে দেখি। তোমার আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি এখনই আমার রাজ্যে ফিরে যাব, কিন্তু যাবার আগে তোমার রাজ্যের সকল পরীদের সাথে আমি কথা বলতে চাই। মহারানী, আমার রাজ্যের সকল পরীরা আপনার সামনে উপস্থিত এবং আপনার কথা শোনার জন্য প্রস্তুত। মায়াবী পরী, তুমি কি নিশ্চিত তোমার রাজ্যের সকল পরীরা আমার সামনে উপস্থিত আছে? জি মহারানী, আমার রাজ্যের সকল পরী এখানে উপস্থিত আছে। তোমার কি আমাকে বোকা মনে হয় মায়াবী পরী? তোমার নিজের রাজকন্যা লালপরী সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না আমার সামনে। মহারানী মাফ করবেন, রাজকন্যা পৃথিবী ভ্রমণে গিয়েছে। সে এখনো ফিরে আসেনি, তাই আমি তার বিষয়টি আপনার সামনে বলতে চাইনি। তোমার এত বড় দুঃসাহস! তুমি আমার কাছে কথা লুকিয়েছ। তোমার এই অপরাধের কারণে আজ থেকে তোমার রাজ্যের সকল পরীদের জাদুর ক্ষমতা সীমিত করে দিয়ে গেলাম। মহারানী, আমি অত্যন্ত দুঃখিত। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। এত বড় শাস্তি আপনি আমাদের দেবেন না। মহারানী শুভ্রপরী মায়াবী পরীর কোনো কথাই শুনলেন না। সে দীপ্তিপুরী পরীর রাজ্যের সকল পরীর জাদুর ক্ষমতা সীমিত করে দিয়ে তার সাম্রাজ্যে ফিরে গেলেন। ফলে রাজ্যের সকল সৌন্দর্য সব রং হারিয়ে ফেলল। পরীরা হারিয়ে ফেলল তাদের শরীরের রং ও সৌন্দর্য। জানি না কবে রাজকন্যা ফিরে আসবে পৃথিবী হতে আর মুক্ত করবে আমাদের সবাইকে এই শাস্তির হাত থেকে।
এদিকে লালপুরী রাখাল সুমনের সাথে পাহাড় বন বাদর ও গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খুবই আনন্দের সময় পার করছিল। এইভাবে ঘুরতে ঘুরতে তারা একদিন উপস্থিত হলো সেই বটগাছ তলায়। সুমন ও লালপুরী বটগাছটির সামনে আসতেই সেখানে দৃশ্যমান হলেন সেই সাধু বাবা। কেমন আছো তোমরা? জি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমরা বেশ আনন্দেই আছো দেখছি, কিন্তু তোমার মা তোমাকে রেখে পরিরাজ্যে ফিরে যাওয়ার পর বিপদে পড়েছেন, সেই খবর কি তুমি জানো? কি বলছেন সাধু বাবা? মা কেন বিপদে পড়েছে? তোমার মা তোমাকে পৃথিবীতে রেখে একা একা ফিরে যাওয়ায় মহারানী শুভ্রপরী মনক্ষুণ্ণ হয়ে তাকে সহ রাজ্যের সকল পরীকে শাস্তি দিয়েছেন। সাধু বাবা, এখন তাহলে আমাদেরকে শাস্তির হাত থেকে বাঁচানোর কোনো উপায় নেই? যদি কোনো উপায় আপনার জানা থাকে অনুগ্রহপূর্বক আমাকে বলুন। আমি আমাদের শাস্তি মাফ করার জন্য সকল কিছু করতে রাজি আছি। আমার জানা মতে একটা উপায় আছে, কিন্তু সেই কাজ তুমি করতে পারবে কিনা তা আমি জানি না। যত কঠিন কাজ হোক না কেন সেটা আমি আমার সর্বোচ্চ দিয়ে সম্পূর্ণ করতে চেষ্টা করব। আপনি আমাকে বলুন কি করতে হবে আমায়। মহারানীর শুভ্রপরী পাতালপুরীর অনিন্দ সুন্দর সবুজ পাথর সংগ্রহ করার জন্য অনেকভাবেই চেষ্টা করেছেন। তুমি যদি সেটা সংগ্রহ করে তাকে নিয়ে দিতে পারো, তাহলে তিনি খুশি হয়ে তোমার রাজ্যের সকলের শাস্তি মাফ করে দিতে পারেন। ঠিক আছে সাধু বাবা, আমি পাতালপুরের অনিন্দ সুন্দর সবুজ পাথর সংগ্রহ করার জন্য যাব। আপনি আমাকে পাতালপুরীতে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিন। এই পাশের পাহাড় পার হয়ে কিছু দূর সামনে গেলেই একটি নীল সাগর পাবে। সেই সাগরের গহীন তলদেশে পাতালপুরী, কিন্তু সেখানকার গভীরতা এতই বেশি যে কোনো পরীর পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব নয়। সাধু বাবা, তাহলে উপায়? আমি যদি সেখানে পৌঁছাতে না পারি তাহলে সেই সবুজ পাথর কিভাবে সংগ্রহ করব? তোমরা পাতালপুরীর দিকে এগিয়ে যাও। যেই কোনো উপায়ে সবুজ পাথর সংগ্রহ করে মহারানীর নিকট নিয়ে গেলে তুমি তোমার রাজ্যকে এই শাস্তির হাত থেকে রক্ষা করতে পারবে। লালপরি, তুমি কোনো চিন্তা করো না। তোমার বন্ধু থাকতে কোনো কিছুর জন্যই তোমাকে কষ্ট পেতে হবে না। আমি এনে দেব পাতালপুরীর অনিন্দ সুন্দর সবুজ পাথর। সত্যি বলছো? তুমি এনে দেবে আমার পাতালপুরীর অনিন্দ সুন্দর সবুজ পাথর? হ্যাঁ লালপরি, আমি এনে দিব সেই সবুজ পাথর। এই সমুদ্রের পাড়ে বসে থাকতে বলে সে লাফ দিয়ে সমুদ্রে নেমে আস্তে আস্তে সমুদ্রের গভীর তলদেশে প্রবেশ করল এবং কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই সবুজ পাথর হাতে নিয়ে ফিরে আসলো। লালপরি, এই নাও পাতালপুরীর অনিন্দ সুন্দর সবুজ পাথর। এটা নিয়ে যাও, তোমার মা এবং তোমার রাজ্যের সকল পরীকে শাস্তির হাত থেকে রক্ষা করো। তোমায় আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। একজন বন্ধু অপর বন্ধুর বিপদের সময় থেকে যদি সাহায্যই করতে না পারে, তাহলে বন্ধু থেকে কি লাভ বলো? ঠিক আছে বন্ধু, আমি যাচ্ছি আমার মা এবং রাজ্যের বাকি সবাইকে শাস্তির হাত থেকে রক্ষা করতে। আমি খুব শীঘ্রই ফিরে আসবো তোমার কাছে। মহারানী, আমি আপনার জন্য একটি সামান্য উপহার নিয়ে এসেছি। অনুগ্রহপূর্বক উপহারটি গ্রহণ করে আমাকে ধন্য করবেন। তুমি দীপ্তিপুরীর পরী রাজ্যের রাজকন্যা লালপরী, তাই না? জি মহারানী, আমি দীপ্তপুরী পরীরাজ্যের রাজকন্যা লালপরী।
কি উপহার নিয়ে এসেছো তুমি আমার জন্য? দাও দেখি। এই নিন মহারানী, আপনার জন্য আমার সামান্য উপহার, পাতালপুরীর অনিন্দ সুন্দর সবুজ পাথর। আমি তোমার থেকে এই উপহার পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। আমি তোমার মা এবং রাজ্যের সকল পরীদের শাস্তি মাফ করে দিয়ে তাদের জাদু ক্ষমতা ফিরিয়ে দিলাম। লালপরী মহারানীকে ধন্যবাদ জ্ঞাপন করে সেখান থেকে নিজ রাজ্যে ফিরে আসলো। এদিকে শাস্তি মৌকুফ হয়ে সকল পরীরা জাদু ক্ষমতা ফিরে পাওয়ায় দীপ্তপুরীর পরিরাজ্যে যেন নতুন প্রাণ ফিরে পেল। সকল পরীদের শরীরের রং পূর্বের ন্যায় হয়ে গেল। লালপরী রাজ দরবারে প্রবেশ করলো। তুমি ফিরে এসেছো লালপরী? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। আমি পাতালপুরীর অনিন্দ সুন্দর সবুজ পাথর এনে মহারানীকে উপহার হিসেবে প্রদান করে তোমাদের শাস্তি মৌকুফ করার ব্যবস্থা করেছি। মা লালপরী, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি অনেক পরিশ্রম করে এই সবুজ পাথর সংগ্রহ করে আমাদের শাস্তি মৌকুফ করার ব্যবস্থা করেছো। আমাকেও ক্ষমা করে দিও মা, আমার জন্যই তোমাদের এমন শাস্তি ভোগ করতে হয়েছে। এটা কোনো ব্যাপার না, তুমি যাও, নিজ রুমে বিশ্রাম নাও। মা, আমি আগেও বলেছি পরিরাজ্য আমার ভালো লাগে না। আমি পৃথিবীতে ফিরে যেতে চাই। সেখানে যে ওই রাখালকে বিয়ে করে বাকি জীবন পৃথিবীতেই কাটিয়ে দিতে চাই। না লালপরী, এমনটা করো না। তুমি আমার পরে এ রাজ্যের রানী। তুমি এভাবে চলে গেলে আমার অবর্তমানে এ রাজ্যের দেখাশোনা কে করবে শুনি? না মা, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি ওই রাখাল বালককে কথা দিয়ে এসেছি, আমি শীঘ্রই ফিরে যাব তার কাছে। সে তার জীবন বাজি রেখে পাতালপুরী থেকে অনিন্দ সুন্দর সবুজ পাথর সংগ্রহ করে এনে দিয়েছে আমায়। লালপরী, তুমি আমাদের এভাবে ছেড়ে যেও না। সকল বাধা নিষেধ উপেক্ষা করে লালপরী তার রাজ্য ছেড়ে পৃথিবীর দিকে রওনা করলো। সে খুব তাড়াতাড়ি পৌঁছে গেল সুমনদের বাড়িতে। তুমি এত তাড়াতাড়ি ফিরে আসবে আমি কল্পনাও করতে পারিনি লালপরী। হ্যাঁ সুমন, আমি ফিরে এসেছি। আমি একেবারেই চলে এসেছি তোমার কাছে। তোমাকে বিয়ে করে বাকি জীবনটা তোমার সাথেই পৃথিবীতে থাকতে চাই। সুমনের মা লালপরীর কথা শুনে কাজী ডেকে মহা ধুমধাম করে দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। তখন থেকে লালপরী পৃথিবীতেই থেকে গেল এবং দুজনে সুখে শান্তিতে সংসার করতে লাগলো।